হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে নিট বা জয়েন্টের উপরে যে ক্লাস করাচ্ছি, ক্লাস 11-এর আজকে দ্বিতীয় নম্বর লেকচার। ফার্স্ট লেকচার আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ফার্স্ট টপিক ইউনিট সম্পর্কে কনসেপ্ট দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে এরর নিয়ে আলোচনা করব। এরর কি, কত রকমের এরর আছে, কীভাবে আমরা এরর ক্যালকুলেশন করতে পারি, পুরো ডিটেলসে আলোচনা করব। মানে আজকের এই ভিডিও দেখার পর এরর সম্পর্কে তোমরা একটাও কোশ্চেন মিস যাবে না। এবং আজকে এরর সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করার পর এর উপরে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন ছিল, গুরুত্বপূর্ণ কী কী কোশ্চেন আসতে পারে, সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। ওকে, তো আমরা আলোচনা শুরু করি। তো দেখে নাও, প্রথম আমরা বুঝবো এররটা কী। এরর হচ্ছে কি? এরর হচ্ছে কি দেখে নাও, এরর হচ্ছে কোনো জিনিস মেজারমেন্ট করতে গেলে, সেই মেজারমেন্ট করতে গেলে যে ভুলটা হয়, যেই ত্রুটিটা হয়, সেটাকে আমরা এরর বলতে, অর্থাৎ ভুল। ওকে, আমরা একটা নির্ভুল জিনিসকে মেজারমেন্ট করতে গিয়ে যেই ভুলটা করি সেইটাই হচ্ছে এরর। এখানে দেখো দুটো কথা ফিজিক্সের ক্ষেত্রে খুবই প্রযোজ্য বা আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে কি অ্যাকিউরেসি, আর একটা হচ্ছে কি প্রিসিশন। অ্যাকুরেসি মানে কি সঠিক কাছাকাছি, আর প্রিসিশন হচ্ছে নির্ভুলতা। প্রিসিশনটা আমরা এর দুটোর মধ্যে রিলেটেড কী দেখে না। প্রিসিশন হচ্ছে একটা নির্ভুল মান দেবে, একটা মান দিলে ধরলো আমাকে একটা লেন্থ মারতে হবে 4.8 সেন্টিমিটার, এই একটা ভ্যালু বলে দিচ্ছে। ওকে, এটা একটা নির্ভুল একটা ভ্যালু আছে 4.8, এটা আপনাকে মেজারমেন্ট করতে বলা হয়েছে। যখন আমি মেজারমেন্ট করতে যাচ্ছি তাহলে এখানটা আমার কী আছে 4.8, ওকে, এটা হচ্ছে 4.9, এটা হচ্ছে 5.0। তো যখন আমি স্কেল দিয়ে মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করে আমার আসলে কত 4.9 আসলো। তাহলে এটা পুরো প্রিসিশন হলো না, একদম প্রিসিশন আমি পেলাম না, তার মানে এটা নির্ভুল মান পেলাম না, তার মানে এখান থেকে পেলাম কি 4.9। তাহলে এটা কি 4.8-এর কতটা কাছে। আর একবার মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করতে গিয়ে দেখলাম যে এখানটা আসলো কত, তাহলে এদিকে আরও আছে, তাহলে এটা আছে কি 4.2। তা সেখানে মেজারমেন্ট করতে পেলাম আমি 4.2। তাহলে আমি দুটো মেজারমেন্ট করলাম। আমার মেন উদ্দেশ্য কত বের করার 4.8, এটা আমাকে একটা ভ্যালু বলে দিয়েছে, কিন্তু আমি দুটো ভ্যালু বের করলাম ক্যালকুলেট করতে গিয়ে, একটা হচ্ছে 4.2, একটা হচ্ছে 4.9। তাহলে কোনটা অ্যাকুরেট ভ্যালু? অ্যাকুরেট বলতে বোঝাচ্ছি ভালো করে, মানে টেকনিক্যালি মানে জাস্ট এর মিনিং না বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। অ্যাকুরেসিটা কি? অ্যাকুরেসিটা হচ্ছে কতটা তুমি সঠিকের কাছাকাছি, সেটা হচ্ছে তোমার অ্যাকুরেসি। যার যত অ্যাকুরেসি ভালো তার এক্সপেরিমেন্ট তত ভালো। নির্ভুল বা প্রিসিশন আমরা ডেটা কখনোই পাবো না। একদম একটা এক্সপেরিমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে সেই ডেটাই আমি এক্সপেরিমেন্টালি পেয়ে গেলাম, এইটা কিন্তু হয় না। তাহলে অবশ্যই সিস্টেমেটিক একটা এরর থাকে, সেই এররগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এরর জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো, সেখান থেকে আমি অ্যাকুরেসি জিনিসটা বুঝি। অ্যাকুরেসি জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, আমার ধরো একটা বলে দেয় প্রিসিশন হচ্ছে কি একটা লিমিট, যে আমাকে এই জায়গা পর্যন্ত যেতে হবে, আর অ্যাকুরেসি হচ্ছে তার কতটা কাছাকাছি পৌঁছাতে পারলাম। ধরলাম আমাকে বললো যে এই জায়গাতে এখান থেকে একটা ডিস্টেন্সে এখানটায়, তো এটা হচ্ছে প্রিসিশন, তোমার রেঞ্জ বেঁধে দিয়েছে, এতটুকু তোমার যেতে হবে। তো অ্যাকুরেসি হচ্ছে কি কতটা আমি এর কাছাকাছি পৌঁছতে পারলাম এই দিক দিয়ে বা এই দিক দিয়ে, সেটা হচ্ছে আমার অ্যাকুরেসি। ওকে, তার মানে দেখে নাও আমাকে বলছে 4.8 ভ্যালু বের করতে, আমি দুটো ভ্যালু বের করলাম, একটা হচ্ছে 4.9, একটা হচ্ছে 4.2। তাহলে কোনটা অ্যাকুরেট ভ্যালু? সেটা হচ্ছে 4.9। তাহলে এইটা হচ্ছে এর অ্যাকুরেসি। ওকে, তাহলে এরর হচ্ছে কি, যখন আমি কোনো এক্সপেরিমেন্ট করতে যাই, সেই এক্সপেরিমেন্ট করার সময় আমার দ্বারা, আমি যেহেতু করছি, আমার দ্বারা হোক, আমার গাফলতি বা আমার বিভিন্ন রকমভাবে দৃষ্টিকোণ থেকে হতে পারে, সিস্টেমেটিক হতে পারে, যে সিস্টেম আছে, যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট দ্বারা হতে পারে, বা যে এয়ার রেজিস্ট্যান্স আছে তার দ্বারা হতে পারে। বিভিন্ন দিক থেকে যে ত্রুটি পাচ্ছি, মানে অ্যাকুরেট ভ্যালু থেকে, বা একদম যে ভ্যালুটা আমাকে নির্ভুল যে ভ্যালুটা বের করতে বলছে তার বদলে যেই ভ্যালুটা পাচ্ছি, সেইটাই সেখান থেকে যদি আমরা ডিফারেন্স করি, সেখান থেকে আমরা এররটা পেয়ে যাব। তাহলে এররটা কি দেখুন, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাতে পারি। তাহলে আমাকে সিম্পল পেন্ডুলাম জি এর মান বের করতে বলছে। জি ইকুয়াল টু আমরা জানি কি, জি ইকুয়াল টু 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো আমি দুটো ক্যালকুলেট করলাম, যতবারই ক্যালকুলেট করছি দেখলাম ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমবার ক্যালকুলেট করলাম, জি ইকুয়াল টু আসলো কত 900 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এক্সপেরিমেন্ট করলাম, এটা জি1 দিলাম, তারপরে করলাম জি2 ইকুয়াল টু আসলো 950 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তারপরে জি3 করলাম 1000 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে তিনবার এক্সপেরিমেন্ট করে তিনটে জি এর মান পেয়েছি, এর মধ্যে অ্যাকুরেট ভ্যালু কোনটা?
আমরা তো ডাইরেক্ট 980 পাবো না, 980 এক্সপেরিমেন্ট করতে গেলে 980 হবে না। এটা সর্বদা মনে রাখবে যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে যেই ভ্যালু বের করতে বলেছে সেই ভ্যালু কখনোই এক্সপেরিমেন্টালি আসবে না, সেখানে অনেক এরর আছে, যেটা আমরা ডিটেলসে আরও একটু পরে আলোচনা করছি। ওকে, তাহলে এখানটা দেখে নাও, তাহলে G1 900 বেরিয়েছে, G2 950 বেরিয়েছে, আর G3 900 বেরিয়েছে, 1000 বেরিয়েছে। তাহলে এখান থেকে অ্যাকুরেট, এর মধ্যে 3 মধ্যে অ্যাকুরেট ভ্যালু কোনটা হবে, সেটা হচ্ছে কি G2 950। তাহলে এটা পুরো 980 খুব কাছাকাছি। তাহলে তুমি যখনই কোনো এক্সপেরিমেন্ট করবে সেটা সর্বদা সেই ইকুয়াল সেই ভ্যালুটাই নিয়ে আসে, এটা হতে পারে না। তার কতটা তুমি কাছাকাছি অ্যান্সারটা নিয়ে আসতে পারলে, এইটাই হচ্ছে তোমার অ্যাকুরেসি বা তোমার হচ্ছে অ্যাকুরেট ভ্যালু নির্ণয় করা। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরর সম্পর্কে আরও অনেক কিছু তুমি যেগুলো চিন্তা করবে, যে এরর নিয়ে ডিটেলস মানে এমনি বলার কিছু না, এরর জিনিসটা তুমি বুঝতেই পারছো যে আমরা যখনই কোনো মেজারমেন্ট করি সেখানে যে ত্রুটিটা পাচ্ছি সেটা হচ্ছে এরর। এবার আমরা যদি সিস্টেমেটিক্যালি দেখি কত রকমের এরর হতে পারে এবং কার কার দ্বারা এরর সৃষ্টি হতে পারে, সেখানে আমি এররকে দু রকমভাবে ভাগ করতে পারি। এররকে এখানে এই হিসাবে দু রকমভাবে ভাগ করা যায়। ফার্স্ট প্রথম বলতে পারি কি, এক নম্বর যে কি সিস্টেমেটিক এরর, সিস্টেমেটিক এরর, আর দু নম্বর হচ্ছে কি র্যান্ডম এরর। ওকে, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর আর একটা হচ্ছে কি র্যান্ডম এরর। তো প্রথমে আমরা বুঝো সিস্টেমেটিক এররটা কি। সিস্টেমেটিক এরর হচ্ছে দেখো, এর সিস্টেমেটিক এররের সিম্পল একটাই ডাইরেকশন আছে, হয় এটা পজিটিভ দিকে হবে নাহলে নেগেটিভ দিকে হবে। অর্থাৎ যদি আমরা কোনো একটা ভ্যালু দিলাম 900, ওকে, তার এক্সট্রা বাড়তে হতে পারে 910 হতে পারে, বা ব্যাক করে 850, মানে এটা হচ্ছে পজিটিভ দিক, এটা হচ্ছে নেগেটিভ দিক। মানে কোনো একটা এরর, কোনো একটা সংখ্যার বা কোনো একটা নাম্বারের যে এররটা বেরোবে হয় পজিটিভ দিক দিয়ে বা নেগেটিভ, মানে এর একটা ফ্লো অফ ডাইরেকশন আছে, মানে একটা এটা এইভাবেই নির্ণয় করা হয়। মানে এখানে যখন আমরা মেজারমেন্ট করব, এখানে যে এরর পাবো সেই এররটা হয় অরিজিনাল থেকে যে হয় পজিটিভ এরর পাবো নাহলে নেগেটিভ এরর পাবো, এর বাইরে কোনো পাবো না। এইরকম এররকে বলা হয় কি সিস্টেমেটিক এরর। এই সিস্টেমেটিক এররকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর এগুলো খুবই সহজ আছে, শুধু ভিডিওগুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে, যেগুলো বলছি সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আর যেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ লাগছে বইয়ে দাগ দিতে পারো বা তুমি খাতায় নোট ডাউন করতে পারো। ওকে, তার সবথেকে ভালো হচ্ছে খাতায় নোট ডাউন করে, যেইগুলো গুরুত্বপূর্ণ মনে হয় বা বোর্ডে যেগুলো আমি লিখছি সেগুলো সবই খাতায় নোট ডাউন করবে, তবেই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হবে। তারপরে যখন আবার রিভাইজ করতে যাবে, রিভাইজ করার সময় আবার ভিডিও দেখবে আর খাতাগুলো দেখবে, খুব সহজে তোমার এটা বুঝতে হবে। তুমি যখন বুঝতে পারো যে আমি নিটের জন্য বা যেই জন্য প্রিপারেশন নিচ্ছি, এইটাও তখন তোমার কাছে এইচএস পড়তে গেলে যেমনভাবে পড়াশোনা করেছিলে ঠিক সেরকমই তোমার কাছে সহজ হয়ে যাবে। এটা শুধু দরকার মনোযোগ, ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা পার্ট ভালো করে বোঝার চেষ্টা করো, তবেই তুমি নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো সলিউশন করতে পারবে। ওকে, তাহলে যে ইনস্ট্রুমেন্টাল এরর, এক নম্বর হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর, ইনস্ট্রুমেন্টাল এরর কি, মানে যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি মেজারমেন্ট করছি সেই ইনস্ট্রুমেন্টের দ্বারাই এমনভাবে ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয়েছে, তার টেকনিক্যালি তৈরি করার সময় সেখানে ভুল হয়ে গেছে, তার ফলে হচ্ছে কি সেই ইনস্ট্রুমেন্ট দ্বারা যে মেজারমেন্ট করা সেই আমার ভ্যালুটা ভুল আসছে। আমরা সাধারণত জানি জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা আমরা জানি, কিন্তু যে সে থার্মোমিটার যে তৈরি করা হয়েছে সেই থার্মোমিটারে মানে মেজারমেন্ট করে দেখা যায় যে এটা 104 ডিগ্রির মতো চলে যায়, মানে একটু বেশি দেখাচ্ছে। তার মানে এটা কিসের ভুল, এটা হচ্ছে কি আমার যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি সেই ইনস্ট্রুমেন্টটার, অর্থাৎ যে আমার থার্মোমিটার তৈরি করা যায় থার্মোমিটার পুরো পারফেক্টলি মানে একদম ভালোভাবে তৈরি করা হয়নি, সেখানে একটু ইরর হয়ে গেছে। সেই ইররের জন্য আমার যেটা বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াসে আসা হচ্ছে সেখানে দেখাচ্ছে স্কেলটায় 104 ডিগ্রি। ঠিক একইভাবে ভার্নিয়ার স্কেলের কথা ভাবো। ভার্নিয়ার স্কেল আমরা জানি কি যে ভার্নিয়ার স্কেল থাকে এরকম, এখানে দাগটা এটা হচ্ছে মেন স্কেল আর এর সঙ্গে হচ্ছে ভার্নিয়ার স্কেল, ছোট্ট একটা স্কেল থাকে ভার্নিয়ার স্কেল। তো নর্মাল যখন অ্যাকুরেট হবে, আমরা যখন ভার্নিয়ারটা পুরো ঠিকঠাক থাকবে তখন এই ভার্নিয়ার স্কেলের দেখবে ছোট্ট স্কেলটার গায়েও দাগ কাটা থাকে এইভাবে। তাহলে এর প্রথম 0 দাগ আর এর 0 দাগের সঙ্গে মেলা উচিত, কিন্তু দেখবে মেলে না।
তাহলে ওখানটায় যে তাহলে এটা নিশ্চয়ই যে টেকনিক্যালি যা সিস্টেম যে তৈরি করা যায় সেই ইনস্ট্রুমেন্ট তৈরি করা যায় ইনস্ট্রুমেন্টাল এরর। তাহলে এরকম এরর হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল এরর, অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট দ্বারা তুমি মেজারমেন্ট করছো সেই ইনস্ট্রুমেন্ট প্রথমেই যদি এরর থাকে, সেই জন্য দেখো অনেক ক্যালকুলেশন যে আমরা ইনস্ট্রুমেন্টের এরর বের করি, বের করি যে ইনস্ট্রুমেন্টের নিজস্ব এরর কি, বিশেষ করে দেখবে ভার্নিয়ার স্কেল থেকে প্রথমে কী হয়, প্রথমে এটাকে পুরো বন্ধ করে জিরো দাগের সঙ্গে জিরো দাগ, এই জিরো দাগের সঙ্গে জিরো দাগ মিলছে কিনা সেটা চেক করায়, যদি না মিলে কটা ঘর সরলো সেখান থেকে এরর বের করে, তাহলে এটা ইনস্ট্রুমেন্টারে আমরা এরর বের করি। তাহলে এই এররকে যে সমস্ত মেজারমেন্ট করতে গেলে ইনস্ট্রুমেন্টের প্রবলেম আছে, ইনস্ট্রুমেন্ট তৈরি করার সময় প্রবলেম হয়ে গেছে, সেই সমস্ত এররকে বলা আছে কি ইনস্ট্রুমেন্টাল এরর। ওকে, এইভাবে সহজ করে বুঝে না, একদম গল্প করে বুঝে না, দেখবে খুবই সহজ লাগবে একদম। নেক্সট হচ্ছে কি ইমপারফেক্ট এক্সপেরিমেন্ট। যদি এক্সপেরিমেন্টটা যদি পারফেক্টভাবে না হয়, এরকম তো হতে পারে যে আমি যে এক্সপেরিমেন্ট করছি ভুলভাবে, যে কোথায় কী করা উচিত সেটা আমি বুঝতে পারছি না, এরকম দেখবে অনেক প্রবলেম হয় মানে এক্সপেরিমেন্ট করতে। তাহলে যে নেক্সট 2 নম্বর আমরা বলতে পারি কি ইমপারফেক্ট ইন এক্সপেরিমেন্টাল টেকনিক or process। যদি ইমপারফেক্ট প্রসেস বা টেকনিক আমি ইউজ করি, অর্থাৎ দেখবে যখন আমার কারো জ্বর হয়, জ্বর মেজারমেন্ট করতে থার্মোমিটার গালে দেয়, হাতে ধরতে দেয়, আর বগলও দেয়। তো বগলে হচ্ছে দেখেন, বগলে যদি কেউ দেয় বডির মধ্যে বডির যে টেম্পারেচার আছে তার থেকে লো টেম্পারেচার দেখায় বগলের ভিতরে। তার মানে কেউ যদি থার্মোমিটারকে বগলে রাখে সেখানে যে টেম্পারেচার দেখাবে, আর গালে রাখলে বা হাতের অন্যান্য জায়গায় রাখলে সেখানে টেম্পারেচার বেশি দেখাবে। মানে অ্যাকচুয়ালি বডির যে টেম্পারেচার নর্মালি অবস্থা থাকে সেই টেম্পারেচারের মধ্যে তার থেকে কম টেম্পারেচার থাকে বগলে। সেই জন্য আমি যদি মানে প্রসিডিওর না জানি, যদি আমি থার্মোমিটারকে নিয়ে বগলের ভিতরে ঢুকিয়ে রাখি, সেখানে যে মেজারমেন্ট যে টেম্পারেচার পাচ্ছি সেইটা কিন্তু অ্যাকুরেট টেম্পারেচার হচ্ছে না। তাহলে এই যে ভুলটা হচ্ছে এটা কী কারণে, যে প্রসিডিওর ভুল। আমরা যে পারফেক্টলি যে এক্সপেরিমেন্ট করতে হয় সেই এক্সপেরিমেন্টের পদ্ধতি জানি না। যে কোনো জিনিস দেখবে যখন আমরা এক্সপেরিমেন্ট করতে যাই কীভাবে দেখলে কীভাবে ক্যালকুলেট করতে হয়, যে এর একটা সিস্টেমে থাকে। যে আমরা প্রথমে দেখি প্রসিডিওর, যে এক্সপেরিমেন্ট যে কোনো এক্সপেরিমেন্ট ল্যাব বুক দেখবে সেখানে থাকে তো একটা যে এক্সপেরিমেন্ট পদ্ধতি বা প্রসিডিওর কীভাবে করতে হবে। তো সেই পদ্ধতি ফলো না করে, যে আমি যেহেতু আমার কাছে ইনস্ট্রুমেন্ট রয়েছে আমি জানি কীভাবে করতে হয়, ব্যাস আমি শুরু করে দিলাম, যে কার পর কোনটা কথা এইটা না ফলো করে জাস্ট করে দিলেই হলো, এই কনসেপ্টে যদি করতে হয় তাহলে আমার যে পদ্ধতিগত যে ভুল হবে সেইটাকে বলা হয় কি ইমপারফেক্ট এক্সপেরিমেন্টাল টেকনিক এরর বা প্রসিডিওর এরর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি পার্সোনাল এরর। নেক্সট 3 নম্বর বলতে পারি কি আমরা এখানে পার্সোনাল এরর। এর পার্সোনাল এরর কি, পার্সোনাল হচ্ছে যে আমি যেটা ভুল করব, মানে আমার দ্বারা যেটা আমি পদ্ধতি জানি, সঠিক পদ্ধতি কীভাবে করতে হয় সেটাও জানি, ইনস্ট্রুমেন্ট আমার ঠিক আছে কিন্তু আমার নেগলিজেন্সি আছে, মানে আমি ঠিকভাবে যেইভাবে এক্সপেরিমেন্ট করতে হয় সেইভাবে আমি করছি না, মানে আমার সেই মনোযোগ নেই। মানে আমার ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট দিয়ে যে ভালোভাবে চোখে ভালো করে দেখে করতে হবে, দেখবে এরকম বিশেষ করে লাইটের এক্সপেরিমেন্টগুলো দেখবে ইন্টারফারেন্সের কলেজে যারা কলেজে পড়াশোনার কথা জিজ্ঞেস করবে, যখন ইন্টারফারেন্সের প্রত্যেকটা ফ্রেঞ্জ উইথ যে ইন্টারফারেন্স যখন হয় দেখবে ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা তো জানি ইন্টারফারেন্স ফ্রেঞ্জ উইথ উৎপন্ন হয় ব্যতিচার যে এই যে পটি। তো কলেজে যখন ফিজিক্স অনার্স নিয়ে পড়েছিলাম সেখানে প্রত্যেকটা উইথ ভাবো যে মাইক্রোস্কোপ দিয়ে দেখে যে কতটা উইথ তৈরি হয়েছে, কতটা ফ্রেঞ্জ উইথ তৈরি হয়েছে প্রত্যেকটা ক্যালকুলেট করতে হবে। ধরো মানে নর্মালি আমরা খালি চোখে দেখতে পাই না, ফ্রেঞ্জ উইথ দেখতে পাই না, যখন এটা মাইক্রোস্কোপ দিয়ে দিই, দেওয়ার পর তখন দেখা যায় যে খুব সরু সরু একদম ব্যতিচার সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ কেমন সৃষ্টি হয় এটা, যে একদিকটা একটা লাইট হবে একটা ডার্ক হয়ে যাবে, লাইট হবে ডার্ক হবে, মানে একটা যেমন সরু সরু সুতো না, অনেক কটা সুতোকে যেমন এরকমভাবে ঝুলিয়ে রাখলো আর টেনে দিলে দেখবে ঠিক সুতো যেমন ঝরঝর করে থাকে, বা গিটারের তারগুলো যেইভাবে সাজানো থাকে দেখবে ঠিক ওরকমভাবে ফ্রেঞ্জ উইথ তৈরি হয়ে যায়, লাইট স্পট ডার্ক স্পট, লাইট স্পটস ডার্ক স্পট, একদম সরু সরু। তো এইগুলো দেখতে হবে, দেখে মেজারমেন্ট করতে হবে কটা তৈরি হয়েছে, উইথ বের করতে হবে প্রত্যেকটা উইথ। তো এইগুলো কতটা অ্যাকুরেটভাবে দেখতে হবে। এবার এখানে যদি প্যারাল্যাক্স এরর চলে আসে,
প্যারালাক্স এরর কি ইউনিটস আমি আলোচনা করেছিলাম, যে কোনো একটা বস্তুকে আরেকবার বলে দিচ্ছি, এটা ডিটেলসে আলোচনা করেছি। অবশ্যই তোমরা যারা ফার্স্ট লেকচারটা দেখো অবশ্যই ফার্স্ট লেকচার দেখবে, সেখানে এরর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এবং সেখানে কিছু অঙ্ক করে দিয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছে প্যারালাক্স এররটা কী হয়, যে ধরো কোনো একটা পয়েন্ট আছে, তো আমি যখন বাম চোখকে বন্ধ করে ডান চোখে দেখছি পয়েন্টটা অনেক, ধরো কোনো একটা ব্যক্তি অনেক দূরে দাঁড়িয়ে আছে, তো একটু আমি যদি বাম চোখ বন্ধ করে ডান চোখে দেখি, সেখানে তাকে যেই জায়গা দেখতে পাবো, ডান চোখ বন্ধ করে বাম চোখে দেখে সেই জায়গা থেকে সরে যাবে। তো এই যে এরর হচ্ছে, এটা যে এরকম এররকে বলা কি প্যারালাক্স এরর। তো এরকম সৃষ্টি হতে পারে আমার নেগলিজেন্সি। আমি যদি এক্সপ্লেন করতে গিয়ে আমি যদি এরকম নেগলিজেন্সি দেখাই, ঠিক সঠিকভাবে আমার মাথাকে কোথায় রাখতে হবে, কোথায় দেখতে হবে, এইভাবে আমি যদি না দেখি, জাস্ট যে কোনো সাইড থেকে আমি দেখে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এরকম বিশেষ করে যখন দেখবে যে মানে মনোক্রোমাটিক লাইট মানে যে প্রিজম দ্বারা যে আলো বিচ্ছুরিত হয়ে যে বিভিন্ন কালার ভেঙে যাচ্ছে, সেই প্রত্যেকটা কালারের উইথ বের করা, যে কটা কালারে তার ওয়েভলেন্থ বের করা, সেখানটা ভালো করে মাথাটা রেখে ঠিক বলে দেখতে হবে। সেখানে যদি আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনোভাবে যদি নেগলিজেন্সি করে যদি আমি সেগুলো মেজারমেন্ট করতে, সেখানটা ত্রুটি আসবে। তাহলে এই যে ত্রুটি আসলো, এই ত্রুটিকে বলা কি পার্সোনাল এরর। তা দেখে না আমরা সিস্টেমেটিক্যাল এরর আমরা আলোচনা করে দিলাম, 3টি এরর আছে। তাহলে প্রথমে কি ইনস্ট্রুমেন্টাল এরর কি সেটা বললাম। তারপরে যে কি টেকনিক পদ্ধতিগত ভুল, যেই ভুল পদ্ধতি করলে যে এররটা আসবে সেইটা, আর একটা পার্সোনাল, যে আমি যে এক্সপেরিমেন্ট করতে তার দ্বারা এই ভুলটা আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম কি হলো সিস্টেমেটিক এরর। নেক্সট হচ্ছে কি র্যান্ডম এরর। র্যান্ডম এররটা দেখে না খুব সুন্দর হবে। র্যান্ডম এররটা দেখে না কি আছে, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে কোনো জিনিস বাদ দেবো, বিশেষ করে এনসিইআরটি বইয়ে যা আছে পুরো ওটাকে কভার করব, প্লাস এক্সট্রা অন্যান্য বইতেও কভার করব। সেই জন্য একদম মনে বিশ্বাস রেখে ভালো করে পড়াশোনা শুরু করে দাও, একদম কোনো মানে নেগলিজেন্সি দেখা না, অর্থাৎ তোমার পক্ষ থেকে কোনো এরর না আসে, তোমার পক্ষ থেকে 100% যেন তুমি মানে অ্যাকুরেট করার চেষ্টা করবে। যা বোঝানো হচ্ছে, যা করা হচ্ছে, প্রত্যেকটা ক্লাস রেগুলারলি একদম ফলো করবে, একদম পুরো খাতায় নোট ডাউন করবে, সেগুলো পড়বে বারবার, আর তারপরে এর উপরে কোশ্চেন প্র্যাকটিস করবে। দেখবে তোমার যে মানে কনফিডেন্টটা বা আত্মবিশ্বাসটাকে অনেক হাই হয়ে গেছে, এবং তুমি খুব সহজেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে তোমার মধ্যে যে ভয়টা, সেই ভয়টা থাকবে না। ওকে, তাহলে দেখো না আমরা এবারে র্যান্ডম এরর নিয়ে আলোচনা করব। র্যান্ডম এরর। র্যান্ডম এররটা কি? র্যান্ডম এরর হচ্ছে কি, মানে যখনই কোনো আমরা এক্সপেরিমেন্ট মেজারমেন্ট করতে যাই বা ক্যালকুলেট করতে যাই, সেখান থেকে র্যান্ডমলিভাবে ডেটা বিভিন্ন রকম চলে আসে। মানে প্রথমবার এক্সপেরিমেন্ট করলাম, যা ডেটা আসলো, আবার দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট আবার ডেটা আসছে। বা যদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্যাল যে এক্সপেরিমেন্টগুলো আছে, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, ওকে, এই সবের দিকে আবার দেখো যে ডেটাগুলো আলাদা দেখায়। মাল্টিমিটার ইউজ করে দেখবে ফ্ল্যাকচুয়েট করে, বিভিন্ন ডেটা সবসময় ফ্ল্যাকচুয়েট করে। তো এই যে ফ্ল্যাকচুয়েট করেছে বারবার, কখনো বাড়ছে কখনো কমছে, এগুলো হচ্ছে র্যান্ডম এরর। এগুলো সব হচ্ছে র্যান্ডম এরর। বা পাওয়ার সাপ্লাই, ধরো আমার একটা পাওয়ার সাপ্লাই আছে, যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, সেখান থেকে আমি ধর ভোল্টেজ নিয়ে আমি সেখানে একটা কাজ করছি, সেখান থেকে দেখো পাওয়ার সাপ্লাইয়ের ফ্ল্যাকচুয়েশন করে, মাঝে মাঝে পাওয়ার সাপ্লাই বেড়ে যায়, কমে যায়। বা এই যে পাওয়ার সাপ্লাই তুমি মাল্টিমিটারে মেজারমেন্ট করে দেখবে, কখনো 3 ভোল্ট দেখাচ্ছে, কখনো 2.5 ভোল্ট দেখাচ্ছে, মানে সেই যে ভোল্টেজটা তুমি সাপ্লাই নিচ্ছ সেটাও ঠিকঠাক নেই, সেখান থেকেও কম বেশি হয়। তাহলে এই যে ফ্ল্যাকচুয়েট করছে, এটাই হচ্ছে কি র্যান্ডম এরর। তো র্যান্ডম এররতে বেশ করে দেখবে আমরা যে এখানে যে এররটা বের করি, সেটা লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্টে দেখবে বেশ করে যে স্ক্রু গেজ বা ভার্নিয়ার স্কেল বা স্পেরোমিটার, এর দ্বারা যে আমরা যে ডেটাগুলো পাই, দেখবে সেই ডেটাগুলো প্রত্যেকটা র্যান্ডম, প্রত্যেকটা ডেটা আলাদা থাকে, কোনো ডেটা এক থাকে না। সেই জন্য এক্ষেত্রে আমরা মিন বের করি, অ্যাভারেজ বের করি। ঠিক আছে, আরেকটু বলে দিচ্ছি তোমার এখানে, যে এখানে তাহলে এররটা আমরা যেটা নির্ণয় করি সেটাকে লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট কি, কোনো একটা মেজারমেন্ট করতে, কোনো একটা ইনস্ট্রুমেন্টের সব থেকে স্মলেস্ট ভ্যালু আমি যে মেজারমেন্ট করছি, ধরলাম তো এটা স্ক্রু গেজ আছে, ওকে, তো এখান থেকে গোল মতো থাকে, এখানটায় সার্কুলার স্কেল থাকে, তারপর হচ্ছে এখানে এর গায়ে গায়ে দেখে লিনিয়ার স্কেল থাকে। তো এইটা যে যত ঘোরানো হয় এখানে তার টাইটলি হয়। ওকে, তাহলে এখানে সবথেকে মিনিমাম যে ভ্যালু পাই যে মেজারমেন্টের ক্ষেত্রে, সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট। এখানে আমরা স্ক্রু গেজের ক্ষেত্রেও বের করতে পারি, ভার্নিয়ার স্কেলের জন্য স্পেরোমিটারের ক্ষেত্রেও স্ক্রু গেজ বের করতে পারি। যে স্পেরোমিটারের ক্ষেত্রে দেখবে যে আমরা
একটা পূর্ণ চক্রের জন্য লিনিয়ার স্কেল যত হয় স্ক্রু পিচ বের করে এখানে। ওকে, নাম্বার অফ সার্কুলার স্কেল, টোটাল 100টা সার্কুলার স্কেল আছে, একটা টোটাল পাকের জন্য লিনিয়ার স্কেল, এটা তো এইভাবে থাকে, তাহলে এই হচ্ছে আমার লিনিয়ার স্কেল থাকে। তো একে কভার করে কি থাকে, সার্কুলার স্কেল থাকে, এর গায়ে আবার এরকম দাগ কাটা থাকে এইভাবে। তো যদি তোমরা স্ক্রু গেজ বা স্পেরোমিটার দেখে থাকো তাহলে বুঝতে পারছো তোমরা যে এইভাবে ঘোরাতে হয়। তো একটা পূর্ণ চক্র একবার পূর্ণ ঘোরাতে এখান থেকে লিনিয়ার স্কেল একটা দাগ বেরিয়ে আসে, মানে একটা ঘর সরে, তাহলে এখানে স্ক্রু পিচ এখান থেকে বের করি, তাহলে এখান থেকে স্ক্রু পিচ বের করবো, তারপরে এখান থেকে আমরা লিস্ট কাউন্ট বের করি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বিশেষ করে স্পেরোমিটার আছে, আর তোমার এই স্ক্রু গেজ আছে, ভার্নিয়ার স্কেল আছে, এদের সবারই আমরা কী বলি লিস্ট কাউন্ট বের করি। লিস্ট কাউন্ট হচ্ছে মেজারমেন্টের সবথেকে স্মলেস্ট ভ্যালু, সবথেকে কম ভ্যালু, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। এই লিস্ট কাউন্ট বের করে আমরা যখন স্ক্রু গেজ দ্বারা কোনো একটা তারের ব্যাস বের করতে যাই বা কোনো একটা ছোট্ট দৈর্ঘ্য বের করতে যাই, সেখানে প্রত্যেকবারের ডেটা চেঞ্জ থাকে। ওকে, আমরা লিস্ট কাউন্টকে এইভাবে লিখি, লিস্ট কাউন্ট সি। আমরা ধরলাম কোনো একটা একটা তার আছে, ধরলাম এই তারের আমরা ব্যাস বের করতে, ব্যাস কত, সেখানে ব্যাস বের করতে ডি ইকুয়াল টু আমরা বের করি এ প্লাস বি ইন্টু এল সি। বি হচ্ছে কি চক্রকার স্কেলের পার্ট, চক্রকার স্কেল কত হচ্ছে, আর এ হচ্ছে কি লিনিয়ার স্কেল যে রৈখিক স্কেল তার পার্ট। এসব লিস্ট কাউন্ট গুণ করে, লিস্ট কাউন্ট নর্মালি হয় কত দেখবো, লিস্ট কাউন্ট হয় 0.001 হয়, এটা হচ্ছে কি স্ক্রু গেজের ক্ষেত্রে হয়। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হয় কত, লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, আমরা এটাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলি, ভিসি ইকুয়াল টু হয় 0.01 হয়। তো এইভাবে লিস্ট কাউন্ট হয়। এই লিস্ট কাউন্ট দিয়ে যতবারই একটা তারের একটা ব্যাস তো একই হওয়া উচিত, তাহলে প্রথমবার মেজারমেন্ট করলাম যা আসলো, দ্বিতীয়বার মেজারমেন্ট করলাম আবার চেঞ্জ হবে, আবার তৃতীয়বার করা চেঞ্জ হবে। প্রত্যেকবারই যে ডেটা পাবো আমরা এখানে যে ডেটা পাবো D1, D2, D3, D4, প্রত্যেকবারের ডেটা কী হবে, চেঞ্জ হবে, এক থাকবে না। তাহলে এখান যেন যখন আমরা বের করে অরিজিনাল কত হবে, সেখান থেকে আমরা কী করি, মিন করি, অ্যাভারেজ বের করি, মিন। ওকে, প্রত্যেকটার যোগ করে তার দিয়ে ভাগ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভ্যালু বের করি সর্বদা। কারণ এক্ষেত্রে ডেটাগুলো এত ফ্ল্যাকচুয়েট হয়, মানে এখানে খুব ক্ষুদ্র জিনিস আমরা মেজারমেন্ট করি, সেই ক্ষুদ্র জিনিস, যত ক্ষুদ্র জিনিস মেজারমেন্ট করতে হবে তত এররটা আসবে। তাহলে সেই এরর করতে গেলে সেখানে দেখা যাচ্ছে কি যে আমাকে অ্যাভারেজ বের করতে হবে। তার লিস্ট কাউন্ট হচ্ছে কি, লিস্ট কাউন্ট এরর হচ্ছে কি ছোটোখাটো কোনো মানে জিনিসের বা কোনো তারের যদি ব্যাস বা এরম টাইপের কোনো মেজারমেন্ট করতে চাই, সেক্ষেত্রে বিশেষ করে ভার্নিয়ার স্কেল আছে, স্ক্রু গেজ আছে, স্পিরোমিটার আছে, এর দ্বারা যখন করতে সেখানে একটা লিস্ট কাউন্ট থাকে। লিস্ট কাউন্টটা হচ্ছে কি কোনো ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্টের জন্য তোমাকে লিস্ট কাউন্ট বলে দেবে। লিস্ট কাউন্ট মানে হচ্ছে কি সেই ইনস্ট্রুমেন্ট সবথেকে স্মলেস্ট ভ্যালু, মেজারমেন্টের সবথেকে স্মলেস্ট ভ্যালু হচ্ছে লিস্ট কাউন্ট। এই লিস্ট কাউন্ট দ্বারা আমার প্রত্যেকটা একে সার্কুলার স্কেলে গুণ করে আমরা টোটাল ডেটাটা পাই। এই ডেটাটা প্রত্যেকবারে চেঞ্জ হয়, ফ্ল্যাকচুয়েট করে, সেটা আমরা পরবর্তীকালে অ্যাভারেজ করি। তাহলে র্যান্ডম এরর এখানটা কি, র্যান্ডম এররটা হচ্ছে কি যে আমরা যখন কোনো ইনস্ট্রুমেন্ট মেজারমেন্ট করি সেখানে যে ডেটাটা বারবার ফ্ল্যাকচুয়েট করে, মানে যেটা আমার যে ডেটা দরকার কখনো মানে বেশি হচ্ছে, কখন কম হচ্ছে, এইভাবে যদি চেঞ্জ হতে থাকে, কখন পাওয়ার সাপ্লাইয়ের কম বেশি, কখন হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার যে ডেটা দেখাচ্ছে, ডিজিটাল ভোল্টমিটার, ডিজিটাল অ্যামিটার, আর যদি অ্যানালগ যেগুলো আছে কাঁটাগুলো এইভাবে নড়ে, তাই না, মানে এক জায়গায় স্থির থাকে না। এইগুলো যারা বেশ করে এক্সপেরিমেন্ট করেছে তারা ভালো করেই বুঝতে পারছো যে কত প্রবলেম হয় এগুলো, তাই না। এই সমস্ত এররকে বলা হয় কি র্যান্ডম এরর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এইগুলো ছিল এরর সম্পর্কে বেসিক থিওরি। এবারে আমরা অ্যাবসলিউট এরর কি, আর হচ্ছে মানে রিলেটিভ এরর কি এবং পার্সেন্টেজ এরর কি, এই সম্পর্কে ডিটেলসে জানবো, তারপরে আমরা প্রবলেম সলভ করবো। ওকে, তো কারণ আমরা প্রবলেম সলভ করতে গেলে কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, যে নিউমেরিক্যাল যে ডেটাগুলো থাকা দরকার, এটা হচ্ছে বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট। এবারে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করবো, তারপরে আমরা প্র্যাকটিসে যাব। ওকে, তাহলে আমাদের নেক্সট হচ্ছে কি অ্যাবসলিউট এরর। তিনটে এরর মেন নির্ণয় করতে হয়, তোমার কোশ্চেনও 3 রকমের এরর আসে, সেই 3 রকমের এররটাই আমরা এখানে ক্যালকুলেট করব। প্রথম হচ্ছে কি অ্যাবসলিউট এরর। ওকে, অ্যাবসলিউট এরর। ওকে, অ্যাবসলিউট এরর কি আমি বলছিলাম, র্যান্ডম এররের ক্ষেত্রে বলেছিলাম যে যখন আমরা কোনো ডেটা বের করি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে যখন মেজারমেন্ট করছে চেঞ্জ হচ্ছে, যখন মেজারমেন্ট করছে চেঞ্জ হচ্ছে, মানে পুরো এর আগে মেজারমেন্ট করার পর যেটা এসেছিলো পরে আবার মেজারমেন্ট করে একই আসছে না, চেঞ্জ হয়ে যায়। তা সেক্ষেত্রে ধরলাম আমার এরকম কোনো ডেটা আছে A1, A2, A3 ডট ডট করে এই ইনপুট আমি নিয়েছি, তাহলে এই ডেটার
যখন আমি অ্যাভারেজ বের করব, মানে তাহলে অরিজিনাল বা পারফেক্ট ডেটা কত হবে সেটা আমরা কীভাবে বের করব, সেখানে আমরা তাহলে এর অ্যাভারেজ বের করবো, তার মানে এ মিন। তাহলে সেই এ মিন কী হবে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN ডিভাইড বাই নাম্বার অফ এক্সপেরিমেন্ট। তাহলে এ মিনটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ট্রু ভ্যালু, এটাকে এ মিনটাকে বলা হয় কি ট্রু ভ্যালু। ওকে, ট্রু ভ্যালু, ওকে ট্রু ভ্যালু। তাহলে এ মিনটাকে বলা হয় কি ট্রু ভ্যালু। তাহলে এটাকে এইভাবে বলতে পারি, এ মিন ইকুয়াল টু সামেশন অফ AI I ইকুয়াল টু 1 to n বাই n। তাহলে এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি, ভালো করে দেখে নাও। নর্মাল বেসিকভাবে কোনো টাফ ব্যাপার নেই, এখানে খুবই সহজ আছে। আমাদের n সংখ্যক ডেটা আছে, তো তাদের মিন বা অ্যাভারেজ কী করে বের করতে হয়, প্রত্যেকটা ডেটার যোগ ডিভাইড বাই সেই কতটা ডেটা ছিল তার সংখ্যা। তো এটাকে আমরা সামেশান দ্বারা প্রকাশ করতে পারি, এ মিন ইকুয়াল টু সামেশন অফ AI I ইকুয়াল টু 1 to n বাই n। ওকে, তাহলে এই যে এ মিন পেলাম এটাকে বলা হয় কি ট্রু ভ্যালু। এবার তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা কি, তাহলে যে আমরা এ মিনটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে ডেল্টা AI বের করছি, দেখো না। এবার দেখো না মেন দেখে না অ্যাবসলিউট ভ্যালুটা তাহলে কীভাবে বেরোবে, দেখো না। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা কী আছে, দেখো না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা আছে A1 A2 A3। তাহলে আমি বলতে পারি ডেল্টা A1, তাহলে আমরা যে অ্যাকুরেট, আমি বললাম না অ্যাকুরেসিতে যাবো, তাহলে অ্যাকুরেট ডেটা কী করে পাবো, তাহলে অ্যাকুরেট ডেটা পেতে গেলে তাহলে এটা তো আমরা এ মিন পেলাম বা ট্রু ভ্যালু একটা পেলাম, তো সেখান থেকে ডেল্টা A1 ইকুয়াল টু A1 মাইনাস এ মিন। ওকে, এ মিন অর্থাৎ যে আমরা অ্যাভারেজ যে ভ্যালুটা পেয়েছি, দেখো না এটা তো আমরা টোটাল সংখ্যার একটা অ্যাভারেজ পেলাম, তাহলে এ অ্যাভারেজ থেকে তাহলে কতটা এরর আছে ডেল্টা A1, দেখো না তাহলে এটা হচ্ছে এরর। ওকে, ডেল্টা A1 বা তাহলে A1 মেজারমেন্ট করতে গিয়ে যেই এররটা আমি পেয়েছি, তাহলে ডেল্টা A1 ইকুয়াল টু A1 মাইনাস এ মিন। এবার এটা হয়তো এটা বেশি হতে পারে, এটা কম হতে পারে, তাহলে এটা আমরা মান নিয়ে নেব, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে ডেল্টা A2 ডিভাইড ইকুয়াল টু A2 মাইনাস এ মিন, প্রত্যেকটা ডেটাকে বা প্রত্যেকটা সংখ্যাকে যে মিন ভ্যালু বের করেছে বা ট্রু ভ্যালু যেটা বের করছে সেখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এই জন্য মাইনাস করি, মাইনাস করার পর থেকে এইভাবে আসবে A3 মাইনাস এ মিন, তারপর ডট ডট করে বলতে পারি ডেল্টা AN ইকুয়াল টু AN মাইনাস এ মিন। তো এখান যে আমরা যে ডেটাগুলো পেলাম প্রত্যেকটা ডিফারেন্স দেখে না, ভালো করে দেখো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা থেকে যেই আমি মিন ভ্যালুটা ডিফারেন্স করলাম, ডিফারেন্স করার পর যেই এররটা পেলাম, A1 মেজারমেন্ট করতে গেলে ডেল্টা A1 ত্রুটি হয়েছে, A2 মেজারমেন্ট করতে গিয়ে ডেল্টা A2 মেজারমেন্ট ত্রুটি হয়েছে, A3 মেজারমেন্ট করতে গিয়ে ডেল্টা A3 মেজারমেন্ট হচ্ছে। এইভাবে যে এররগুলো পেলাম, এই এররে যদি আমরা এর আবার অ্যাভারেজ নিই, তাহলে এর অ্যাভারেজটা কত হবে, অতএব ডেল্টা A। ওকে, ডেল্টা A, তাহলে ডেল্টা A আমরা কীভাবে করব, প্রত্যেকটা যে ডেটা ইন্ডিভিজুয়ালি মেজারমেন্ট করতে গিয়ে যে এরর হয়েছে তাদের হচ্ছে মিন বের করতে হবে। তাহলে ডেল্টা A মিন বলতে পারি এটাকে, ডেল্টা A মিন। ওকে, ডেল্টা A মিন সেটা কী হবে, ডেল্টা A1 প্লাস এটা প্রত্যেকটার কিন্তু মড হবে। ওকে, প্রত্যেকটার মান কোনো নেগেটিভ সাইন নেবো না, হতে পারে মিন ভ্যালু মানে A2 থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, সেই জন্য সর্বদা আমরা কি এর মড ভ্যালু নেবো, মড এর মান নেবো, যে কতটা ভ্যালু আমার বেশি বা কম হয়েছে সেই মানটা নেবো, তাহলে এর অ্যাবসলিউট মানটা নেবো। তাহলে ডেল্টা A1 ডেল্টা A2 প্লাস ডেল্টা A3 প্লাস ডট 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 ডেল্টা AN ডিভাইডেড বাই n। তাহলে এখানে যেই ভ্যালুটা পেলাম ডেল্টা A মিন, এটাকে বলা হয় কি অ্যাবসলিউট। তাহলে এই যে ডেল্টা A মিন পেলাম, তাহলে এটা হচ্ছে কি মিন ভ্যালু অফ অ্যাবসলিউট এরর, তাহলে এটা হচ্ছে মিন ভ্যালু অফ অ্যাবসলিউট এরর। ওকে, তাহলে এখানে আমরা অ্যাবসলিউট এররটা কি, তাহলে এইটাই হচ্ছে অ্যাবসলিউট এরর বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডেটা ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে যদি মিন ভ্যালুকে বিয়োগ করি বা ডিফারেন্স করি সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। ভালো করে দেখে নাও, আমি A1 থেকে মাইনাস কী করলাম, এ মিন করলাম, তাহলে এখানে যে এররটা পেলাম সেটা হচ্ছে কি আমার অ্যাবসলিউট, তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাবসলিউট এরর। ওকে, অ্যাবসলিউট খুব সহজ ব্যাপার, কোনো টাফ ব্যাপার নেই,
প্রথমে কী আছে দেখানো, প্রথম ব্যাপারটা দেখানো, পুরো স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা পুরো সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো একদম। এখান থেকে প্রত্যেকটা ক্যালকুলেশন তুমি সহজ বুঝতে পারবে এবং সেখান থেকে তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। দেখে নাও পুরো বেসিক থেকে আরেকবার বলে দিচ্ছি। দেখো না আমার এইগুলো ডেটাগুলো ছিল, এই ডেটাগুলো আমরা মিন ভ্যালু বের করেছি, কারণ প্রত্যেকটা ডেটাতে এরর আছে। ওকে, তাহলে এরর বের করতে, এরর থেকে আমরা করতে গেলে অ্যাকুরেট ভ্যালু নিয়ে আসতে গেলে কী করবো আমরা মিন করবো। তাহলে এটাকে মিন ভ্যালু করলাম, যে মিন ভ্যালু পেলাম এটাকে বলা হয় ট্রু ভ্যালু। ওকে, এবার এই ট্রু ভ্যালু থেকে প্রত্যেকটা ডেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটাকে যদি আলাদা করে ডিফারেন্স করি, তাহলে ডিফারেন্স করার পর যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, যেই এররটা পাচ্ছি এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। ওকে, তাহলে এমনি ইন্ডিভিজুয়ালি এরর আমরা পাবো না যে কোনো একটাকে আমি অ্যাকুরেট ভ্যালু ধরুন তার সাপেক্ষে প্রত্যেকটা মাইনাস করে, সেটা নয়। আমার অ্যাভারেজ ভ্যালু আছে বা মিন ভ্যালু আছে, সেই মিন ভ্যালুতে প্রত্যেকটা ডেটাকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা ডিফারেন্স করি, ডিফারেন্স করার পর যেই এররটা পাবো সেই এররটাকে বলা হবে কি অ্যাবসলিউট এরর। ওকে, তার মানে যখন আমি অরিজিনাল ভ্যালু যেটা আমি ডেটা মেজারমেন্ট করেছিলাম সেখান থেকে প্রত্যেকটা ডেটাকে অ্যাভারেজ করার পর মিন করার পর সেটাকে মাইনাস করব, মাইনাস করার পর যেই এররটা পাবো সেটাকে বলা হচ্ছে কি অ্যাবসলিউট এরর। এবারে এরকম যদি অসংখ্য এরর পাই তাদের অ্যাভারেজ করলে যেটা পাবো হচ্ছে মিন ভ্যালু অফ অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এররের মিন ভ্যালু। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, এটাকেও আমরা সামেশন দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এবার দেখুন অ্যাবসলিউট এররের মিন কীভাবে হবে। তাহলে অ্যাবসলিউট এররের মিন দেখে নাও, ডেল্টা এ মিন ইকুয়াল টু ডেল্টা এ ওয়ান বললাম ইকুয়াল টু ডেল্টা এ টু ডেল্টা এ থ্রি ডট 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 প্লাস ডেল্টা এ এন। ওকে, ডিভাইড বাই এন, বা বলতে পারি ডেল্টা এ মিন ইকুয়াল টু সামেশন অফ ডেল্টা এ আই ইকুয়াল টু 1 to n বাই এন। ওকে, তাহলে এই জিনিসটা প্রত্যেকটা ক্লিয়ার রাখো, ট্রু ভ্যালু কোনটা, অ্যাবসলিউট এরর কোনটা, আর অ্যাবসলিউট মিন ভ্যালু কোনটা সেটাও ভালো করে বুঝে নেবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি মিন ভ্যালু অফ অ্যাবসলিউট এরর। তাহলে এখান থেকে জেনারেল আমরা কি লিখতে পারি দেখো না, তাহলে আমরা এটা বলতে পারি, ধরলাম আমরা যেটা পেলাম এখানে সেটা কি, যেটা এখানে লিখেছিলাম সেটা কি পেলাম কি ডেল্টা এ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান মাইনাস এ মিন। ওকে, এ ওয়ান ইন্টু এ মিন, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ ওয়ান ইকুয়াল টু ডেল্টা এ ওয়ান প্লাস এ মিন। ভালো করে দেখে নাও, ডেল্টা এ ওয়ান মানে এ ওয়ান ইকুয়াল টু এ মিন প্লাস ডেল্টা এ ওয়ান, এইটা। তার মানে ইন জেনারেল আমরা বলতে পারি এটাকে যে অতএব এ ভ্যালুটা কী হবে দেখো না, এ ভ্যালু ইকুয়াল টু এ মিন প্লাস ডেল্টা এ মিন। দেখেন এইটা আসবে, কারণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ডেটার জন্য আমরা পেয়েছিলাম। দেখুন এখানে একটা ডেটা নিয়েছি, দেখুন এভাবে এ টু এ থ্রি ডেল্টা এ থ্রি পেতে পারি। তাহলে ডেল্টা এ ওয়ান ইকুয়ালটা আমরা পেয়েছিলাম কি এ ওয়ান মাইনাস এ মিন, কারণ ইন্ডিভিজুয়াল একটা ডেটা থেকে যখন এ মিন বা ট্রু ভ্যালুটা আমরা মাইনাস করব সেখান থেকে যেই এররটা পাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। তাহলে এখান থেকে এ ওয়ান ইকুয়াল টু হবে তাহলে কি যে ডেল্টা এ ওয়ান, এ মিনটা এদিকে চলে আসলে প্লাস এ মিন। তাহলে এখান থেকে যদি আমি বের করি এখানে এ ওয়ান ইকুয়াল টু এ মিন প্লাস ডেল্টা এ ওয়ান, তাহলে যদি আমি টোটাল ডেটার জন্য অ্যাভারেজ বের করতে, কারণ আমার কী আছে এ ওয়ান করে এ ওয়ান এ টু এ থ্রি করে আমার এ এন, ওকে এ এন পর্যন্ত আছে। তা সবার জন্য যদি আমি অ্যাভারেজ এ নিয়ে নিই তাহলে এ ইকুয়াল টু এ মিন, ওকে এই এ মিন প্লাস, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা ডেটার জন্য আমার ডেল্টা এ ওয়ান ডেল্টা এ টু ডেল্টা এ থ্রি ডেল্টা এ ফোর আসবে। তাহলে এর যদি আমরা তাহলে এরও মিন বের করতে হবে, তাহলে ডেল্টা এ মিন। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি এ ইকুয়াল টু এ মিন প্লাস ডেল্টা এ মিন। ওকে, তাহলে এটা প্লাস হতে পারে মাইনাস হতে, তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি কি ইন জেনারেল তাহলে বলতে পারি কি এর ভ্যালু, এর রেঞ্জ হচ্ছে কি রেঞ্জ। ওকে, এর রেঞ্জ হবে কি এ মিন প্লাস মাইনাস ডেল্টা এ মিন।
ওকে, এর রেঞ্জ। তার মানে আমি যদি কোনো একটা সিঙ্গেল ডেটা মেজারমেন্ট করতে চাই, সিঙ্গেল ডেটা মেজারমেন্ট করতে গেলে যে যে ভ্যালু আছে তার থেকে বেশি একটু নিতে হতে পারে, বা ত্রুটিটা কোন দিকে হতে পারে। আমরা একটা ডেটা বলে দিতে না, এটা হচ্ছে আমার ডেটা, ওকে, এই হচ্ছে পয়েন্ট। তো পয়েন্ট বের করতে গেলে হয়তো আমি এর থেকে বেশি নিতে পারি, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ ডেল্টা এ, ওকে, পজিটিভ হতে পারে, বা এর থেকে একটু কম নিতে পারি, বা হচ্ছে নেগেটিভ ডেল্টা এ, ওকে। তাহলে আমরা দুটো ভ্যালু নিতে পারি। বা এর সাপেক্ষে যদি দেখি যে আমাকে যদি আমি বেশিটা নিয়ে নিই, দেখে নাও, আমি যদি বেশিটা নিয়ে নিই তাহলে মাইনাস ডেল্টা এ, ডেল্টা এ মাইনাস করতে হবে এ মিন থেকে, আর যদি কম নিয়ে নিই তাহলে প্লাস ডেল্টা এ অ্যাড করতে হবে। তাহলে দেখে নাও, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। যদি আমি সিঙ্গেল একটা ডেটা মেজারমেন্ট করতে যাই, একটা ডেটা যদি মেজারমেন্ট করতে যাই, সেই একটা ডেটা মেজারমেন্ট করতে গিয়ে আমার যে ভ্যালুটা পাবো এ মিন প্লাস মাইনাস ডেল্টা এ মিন, মানে হচ্ছে কি যেই ডেটা, এখানে ভালো করে বুঝে নাও, যেই ডেটাটা আমার যেখানটা যে আমাকে যেতে পারে, যেই ডেটাটা মেজারমেন্ট করতে বলেছে সেখান থেকে হয় আমি একটু বেশি নিয়ে নিতে পারি, তাহলে যখনই আমি বেশি নিয়ে নেবো তাহলে মাইনাস যেই পরিমাণ বেশি নেবো সেটা হচ্ছে ডেল্টা এ, সেটা হচ্ছে এরর, যেটা আমি বেশি নিয়ে নিয়েছি তাহলে সেটা ডেল্টা এ মাইনাস করতে পারে। বা যেই এররটা, যেটা যতটুকু আমি কম নিচ্ছি তাহলে সেটা আমাকে, সেটা এরর হচ্ছে, সেই এররটা আমাকে অ্যাড করতে হতে পারে, তা প্লাস ডেল্টা এ। তার মানে আমার যে এ আছে, যে এ ডেটা হবে তার রেঞ্জ হচ্ছে দুটো হবে, একটা হচ্ছে কি দেখে নাও এ মিন মাইনাস ডেল্টা এ মিন, আর একটা হচ্ছে কি এ মিন প্লাস ডেল্টা এ মিন। মানে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা তো অবশ্যই এখানটে লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, মানে হয় এর থেকে কম বা এর সমান এর মানটা হবে, বা এর থেকে বেশি বা এর থেকে কম বা এর থেকে সমান হবে। তাহলে আমরা যে এখানে দুটো যে ডেটা পেলাম, তাহলে এ যে দুটো ডেটার মধ্যে থাকবে সেই দুটো ডেটা হচ্ছে কি, একটা পেলাম কি যে এ মিন মাইনাস ডেল্টা এ মিন, ওকে, এইটা, এবং আর একটা পেলাম কি এ মিন প্লাস ডেল্টা এ মিন, ওকে। তাহলে যে এ ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে এই দুটো রেঞ্জের মধ্যে থাকবে। তার মানে আমরা যখনই কোনো ডেটা বের করতে তার এররটা থাকে কি এই দুটো রেঞ্জের মধ্যে, তার অরিজিনাল ভ্যালুটা থাকবে এই দুটো রেঞ্জের মধ্যে, হয় এ মিন মাইনাস ডেল্টা এ মিন বা এ মিন প্লাস ডেল্টা এম, ওকে, এর দুটোর মধ্যে রেঞ্জের মধ্যে আমার ভ্যালুটা ডিপেন্ড করবে বা এর দুটোর মধ্যেই আমার থাকবে, ওকে। এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা রিলেটিভ এররও নির্ণয় করতে পারি। রিলেটিভ এররটা কি দেখানো, তাহলে রিলেটিভ এররটা আমরা এবার ক্যালকুলেট করব। তো নেক্সট হচ্ছে রিলেটিভ এরর। ওকে, রিলেটিভ এররটা দেখুন। তাহলে রিলেটিভ এররটা কি, তাহলে এখানে আমি রিলেটিভ এররটা বলতে পারি, রিলেটিভ এরর হচ্ছে কি রিলেটিভ এরর হচ্ছে কি মিন ভ্যালু অফ দ্য অ্যাবসলিউট এরর, অর্থাৎ ডেল্টা এ মিন আর মিন ভ্যালু অফ দ্য ডেটা, মানে যেই ডেটা আমরা মেজারমেন্ট করেছিলাম তার মিন ভ্যালু, আর হচ্ছে কি আমার অ্যাবসলিউট যে মিন ভ্যালু অফ দ্য অ্যাবসলিউট এরর, মানে অ্যাবসলিউট এররের মিন ভ্যালু এখানে লিখে দিচ্ছি, নাহলে মিন ভ্যালু অফ অ্যাবসলিউট এরর, এবি এরর, ওকে। আর কি মিন ভ্যালু অফ ডেটা, ওকে, ডেটার মিন। তাহলে এই দুটোর অনুপাতকে বলা হয় কি আমার রিলেটিভ এরর। ভালো করে বুঝে নাও, রিলেটিভ এররটা কি মিন ভ্যালু অফ অ্যাবসলিউট এরর অ্যান্ড দ্য মিন ভ্যালু অফ দ্য ডেটা, ওকে, এদের রেশিও বা এদের অনুপাতকে বলা হচ্ছে কি আমার রিলেটিভ এরর, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখানো হচ্ছে পার্সেন্টেজ এরর, এটা আরও সহজ, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, ওকে। পার্সেন্টেজ এরর কি, যে রিলেটিভ এরর আছে তার সঙ্গে যদি 100 দিয়ে গুণ করে সেটাকে বলা হয় কি পার্সেন্টেজ এরর, অর্থাৎ ডেল্টা এ মিন বাই এ মিন ইন্টু 100 ব্যাস পার্সেন্টেজ, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তা তিনটে এররকে ভালো করে বোঝার চেষ্টা করো। তিনটে এরর কি, প্রথম যে অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এররটা কি
রিলেটিভ এরর কি আর পার্সেন্টেজ এরর কি। তাহলে অ্যাবসলিউট এরর হচ্ছে কি, প্রত্যেকটা আমি আমার গল্প আকারে ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিয়েছি তোমাকে। অ্যাবসলিউট এররটা কী ছিল, প্রত্যেকটা ডেটা যখন আমরা মেজারমেন্ট করেছিলাম তাদের প্রথম মিন ভ্যালু বের করব। মিন ভ্যালু বের করার পর তাহলে আমি এখানে ডেটা লিখে ফেলছি A1 A2 A3, ওকে। তাহলে এদের মিন ভ্যালু ধরলাম, এদের মিন ভ্যালু হচ্ছে এ মিন, ওকে। তাহলে আমরা প্রত্যেকটা ডেটার আগে মিন ভ্যালু বের করবো, কীভাবে মিন ভ্যালু বের করতে সেটা আমি দেখালাম। তারপর হচ্ছে কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা থেকে মিন ভ্যালুর আমি ডিফারেন্স করব। ডিফারেন্স করলে যেই এররটা পাচ্ছি, ভালো করে দেখে নাও, আমি প্রথম মিন ভ্যালু বের করলাম, তাহলে প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা যে ডেটা আছে ইন্ডিভিজুয়াল ডেটা থেকে আমি মিন ভ্যালুটাকে কী হচ্ছে মাইনাস করছি। মাইনাস করার পর যে এররটা পাচ্ছি ডেল্টা A1 ডেল্টা A2 ডেল্টা A3 আকারে, এইগুলোকে বলা হচ্ছে কি অ্যাবসলিউট এরর, ওকে। এবার এই অ্যাবসলিউট এররের যখন আমরা মিন করব, কী করে মিন করতে হয় সেটা বললাম। তাহলে মিন করার পর যেই এররটা পাচ্ছে ডেল্টা এ মিন, এটা বলে মিন ভ্যালু অফ দ্য অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এরর হচ্ছে মিন, আর এটা হচ্ছে কি এ মিন হচ্ছে কি টোটাল ডেটাটার মিন। তাহলে এদের রেশিওকে বা এদের অনুপাতকে সহজ ভাষায় বুঝে নাও, একদম কোনো জটিলতা যাওয়া দরকার নেই, সহজ ভাষায় বুঝে নাও। তাহলে অ্যাবসলিউট এরর মিন ভ্যালু অফ দ্য অ্যাবসলিউট ডেটা, ওকে, অ্যাবসলিউট এরর ডিভাইড বাই মিন ভ্যালু অফ দ্য ডেটা, এদের অনুপাতকে বা এদের রেশিওকে বলা হয় কি রিলেটিভ এরর। এখন সহজভাবে দেখে নাও, তাহলে এদের অনুপাতকে কী বলা হবে কি রিলেটিভ এরর। তারপর কি রিলেটিভ এররের সঙ্গে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে সেইটা হবে কি আমার পার্সেন্টেজ এরর, ওকে। এবং আমরা যে ক্যালকুলেট করবো সেগুলো সব পার্সেন্টেজ এররই বের করবো, ওকে। তো আসলে তোমরা তিনটে যে এরর নিয়ে আলোচনা করলাম এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা কম্বিনেশন অফ এরর এইটা নিয়ে আলোচনা করবো। এইটা হচ্ছে মেন ব্যাপার, এইখানে যে ফর্মুলা তৈরি হবে সেই ফর্মুলার উপরে অঙ্ক আমরা করবো, ওকে। তাহলে হচ্ছে দেখে নাও কম্বিনেশন অফ এরর। কম্বিনেশন অফ এরর, তাহলে আমার যে এরর তৈরি হবে সেই এররগুলো কত রকম কম্বিনেশনে হতে পারে, মানে কখন অ্যাডিশান, কখন সাবট্রাকশান, কখন ডিভিশন, কখন মাল্টিপ্লিকেশান, বিভিন্ন ডেটা থাকতে পারে, বিভিন্ন রকম সমীকরণ আছে। F = ma আছে, ওকে। আমরা আবার জানি মানে অনেক ডেটা আছে এরকম যে B = μ0/4π * I L sin θ/r² del L ধরলাম। তো এরকম টাইপের ভাগ আকারও থাকতে পারে, স্কোয়ার আকারও থাকতে পারে, গুণ আকারও থাকতে পারে। তো এরকম যদি টাইপের যদি ডেটা থাকে তার এররটা আমরা কীভাবে বের করবো, ওকে। সেই জন্য আমরা এটা জানতে হবে। তাহলে প্রথমে কি সাম আর ডিফারেন্সটা প্রথম বের করবো। প্রথম আমরা কি এর প্রথম কম্বিনেশনটা কি আছে সাম অ্যান্ড ডিফারেন্স, ওকে। প্রথম আমরা সামটা দেখব। প্রথমে 1 নম্বরটা হচ্ছে সাম। লেট z = a + b, ওকে। প্রথম আমরা নেব কি z = a + b। তাহলে প্রত্যেকটার এরর কী হবে আমরা এটা বের করেছিলাম এর আগে। তাহলে z এর এরর কী হবে, z এর এরর আমরা পাবো কি z + ডেল্টা z। এর অরিজিনালটা কী হবে a + ডেল্টা a প্লাস মাইনাস, ওকে। প্রত্যেকটা কিন্তু প্লাস মাইনাস হবে। তারপর হচ্ছে কি বিটা কী হবে, বি হবে কি হচ্ছে b + ডেল্টা b, ওকে। কারণ প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস এই রেঞ্জের মধ্যে থাকে, যে রেঞ্জটা আমি বললাম। তাহলে এখানে যে লিখি এটা z + ডেল্টা z = এখানে বলতে a + ডেল্টা a প্লাস, ওকে, b + ডেল্টা b। তাহলে এখানে যদি আমরা করি আলাদা করে z + ডেল্টা z = a + b, ওকে, a এই প্লাস b + ডেল্টা a + ডেল্টা b। তাহলে এইটাও z, তাহলে এই z বাদ যাবে। তাহলে আমরা পাচ্ছি কি অতএব + ডেল্টা z, ওকে, + ডেল্টা z = ডেল্টা a + ডেল্টা b। তো z এর ম্যাক্সিমাম এররটা কত হবে, তাহলে ম্যাক্সিমাম এরর অফ z তাহলে কত হবে দেখে নাও। ম্যাক্সিমাম এরর অফ z এরর অফ z, তাহলে সেটা কী হবে দেখে নাও। তাহলে আমরা শুধু পজিটিভ নেবো। তাহলে ডেল্টা z = ডেল্টা a + ডেল্টা b। তার মানে এইটা হিসাবে যুক্ত থাকলে কী হবে এ বি আলাদা z হয়ে যাবে, আর এই যে এরর আছে এই এররগুলো পরস্পর কী হয়ে যাবে যুক্ত হয়ে যাবে।
তাহলে ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ওকে, তাহলে এটা আমরা সাম করে যোগ করে দেখলাম। যদি বিয়োগ থাকে, যদি আমার এটা বিয়োগ থাকে, দ্বিতীয় কেস ডিফারেন্সটা যদি থাকে, তাহলে লেট আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে দেখতে পেলাম কি, যখন দুটো ডেটা পরস্পর যুক্ত থাকবে, অ্যাডিশন হিসাবে সাম হিসাবে থাকবে, তাদের এররটা হবে কি, তাদের দুটো এররের যোগফল হয়ে যাবে। আর যদি এটা মানে মাইনাস থাকে, তার মানে অর্থাৎ এ মাইনাস বি হয়, যদি জেড ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এর এররটা, জেডের এররটা কত হবে, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। ওকে, ইকুয়াল টু এর হবে কি, এ প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা বি। ওকে, এটা হবে। নেক্সট দেখুন এটা কী হচ্ছে, তাহলে বা জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু এ মাইনাস বি। ওকে, এ মাইনাস বি হবে, তাহলে প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি। ওকে, তাহলে এইটাও এ মাইনাস বি কি, জেড, তাহলে এই জেড জেড চলে যাবে, তাহলে পাচ্ছি কি দেখুন, প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে ম্যাক্সিমাম এরর অফ জেড কত হবে দেখে নাও, ম্যাক্সিমাম এরর অফ জেড এইটাই আসবে। দেখে নাও, যদি ম্যাক্সিমাম এরর অফ জেড নিয়ে আসি, তার ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি, তাহলে একই আসবে। তার মানে আমার জেড ইকুয়াল টু এ প্লাস বি আসুক বা জেড ইকুয়াল টু এ মাইনাস বি আসুক, এরর সর্বদা যে রেজাল্টেন্ট এরর বা লব্ধি এরর যেটা হবে, সেটা হবে কি, এই দুটো যে ডেটা আছে তাদের যোগফল। ওকে, তো এর উপরে তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমাদের করে দিয়ে দেখবে, তাহলে কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। বইয়ে কী বলে দিয়ে দেখো না, প্রথমে যে তোমাদের এনসিইআরটি বইয়ে দেখবে প্রবলেম নাম্বার 2.8। ওকে, কী প্রবলেমটা বলেছে দেখো, দ্য টেম্পারেচার অফ টু বডিজ, দুটো বডির মধ্যে উষ্ণতা বলছে কত, মেজার বাই এ থার্মোমিটার আর T1 ইকুয়াল টু 20 ডিগ্রি plus 20 degree Celsius plus minus 0.5 degree Celsius and T2 equal to 50 degree Celsius plus minus 0.5 degree Celsius. Calculate the temperature difference and the error there. তার মানে এখানে টেম্পারেচার ডিফারেন্সটা কত আর তাদের ত্রুটিটা কত। তা দেখেন না কোশ্চেনে কী বলছে, তার মানে দুটো বডি আছে, দেখেন বলছে দ্য টেম্পারেচার অফ টু বডিজ, দুটো বডির টেম্পারেচার মেজারমেন্ট করলে কত উষ্ণতা, দুটো থার্মোমিটারতে মেজারমেন্ট করেছে। প্রথমে T1 থার্মোমিটারতে মেজারমেন্ট করলে উষ্ণতা কত হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, এবং দ্বিতীয় থার্মোমিটারতে সেটা হচ্ছে উষ্ণতা কত হচ্ছে T2 ইকুয়াল টু 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। তাদের টোটাল উষ্ণতার পার্থক্য কত দুটো বডির মধ্যে, সেটা বের করতে হবে ত্রুটি সহ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও, এই ফর্মুলা ব্যবহার করেই হয়ে যাবে, যতটুকু করেছি এর উপরই হয়ে যাবে, দেখে নাও। তাহলে T1 ইকুয়াল টু কত বলছে 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে এরর। আর T2 ইকুয়াল টু কত বলছে 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, যেমন আমরা পড়েছিলাম যে এ ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এ প্লাস মাইনাস এর এররটা, আর বি হচ্ছে কি ছিল বি প্লাস মাইনাস ডেল্টা বি। ওকে, তাহলে এখানে যে এদের ডিফারেন্সটা হবে, তাহলে T2 মাইনাস T1 ডিফারেন্সটা কত হলাম T ইকুয়াল টু T2 মাইনাস T1। বলছে কি দ্য ক্যালকুলেট দ্য টেম্পারেচার ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এখানে বলেছে কি এদের যে উষ্ণতা, যে উষ্ণতার পার্থক্য কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে উষ্ণতা পার্থক্য T2 মাইনাস T1, তাহলে কত হচ্ছে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, তারপরে হচ্ছে কি দেখে নাও 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে না, এখানে আমরা কী করেছিলাম যে এ মাইনাস বি, এখানে এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, ওকে, এটা এ হয়, এটা এ ডেল্টা এ, ওকে, এটা এ, এটা ডেল্টা এ, এটা বি, এটা হচ্ছে কি ডেল্টা বি। তাহলে আমরা কী পেয়েছিলাম এ মাইনাস বি, তার 50 থেকে 20 বাদ যাবে, তার 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস এররটা কী হয়েছিল দেখুন, এররটা প্রত্যেকটার ক্ষেত্রে কী হয়েছিল অ্যাড হয়েছিল, হয় দুটো সংখ্যা মাইনাস থাকুক বা প্লাস থাকুক, দুটোর ক্ষেত্রে এররটা সর্বদা কী হবে যোগ হবে। এইটা ভালো করে মনে রাখবে, দুটো সংখ্যা মাইনাস হয়েছে মানে এটাকে যেমন মাইনাস করলাম, এটাকে মাইনাস করবো, তাহলে তো ত্রুটি থাকবেই না, ত্রুটি অবশ্যই থাকবে। তাহলে এখানে কি দুটো নাম্বার বা দুটো ডেটা যদি পরস্পর মাইনাস অবস্থায় থাকে বা প্লাস অবস্থায় থাকে, তাদের মেন অরিজিনাল ডেটাটা কী হবে মাইনাস হবে, কিন্তু এররগুলো কী হবে যোগ হবে। এইটা ভালো করে মনে রাখবে যে এররগুলো পরস্পর কি যোগ হয়ে যাবে, অর্থাৎ 0.5 যোগ হয়ে কত হবে 1 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে তাদের টেম্পারেচার ডিফারেন্সটা কত হবে 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এররটা কত হচ্ছে ইনক্রিজ করবে 1 ডিগ্রি এরর হয়ে যাবে, কারণ এটাকে মেজারমেন্ট করতে হয় ত্রুটি হয়েছে, এটাও ত্রুটি হয়েছে। তার 0.5 যদি এরর হয় তার ডিফারেন্স করলে কি এররটা একই থাকবে, এররটা তো বেড়ে যাবে উল্টে, এই ত্রুটি আর ওই ত্রুটি দুটো যোগ হয়ে যাবে। সেই জন্য আমরা যখনই কোনো ডেটা মাইনাস করব বা প্লাস করব, সর্বদা ডেটাগুলো প্লাস যদি প্লাস করে দুটো ডেটা যোগ হয়ে যাবে, মাইনাস করে দুটো ডেটা মাইনাস হয়ে যাবে, কিন্তু তাদের এররগুলো বা ত্রুটিগুলো পরস্পর যুক্ত হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা কী করব মাল্টিপ্লিকেশন, আমরা গুণ দেখব যে গুণ যদি কোনো ডেটা যদি গুণ আকারে থাকে তাদের এররটা কী হবে। মাল্টিপ্লিকেশন, ওকে, গুণ করলে দেখে নাও, ধরলাম আমার এখানে আছে কি জেড ইকুয়াল টু এ বি। ওকে, জেড ইকুয়াল টু এ বি, তাহলে এখানে যদি এররে কনভার্ট করি তাহলে এর এরর কী হবে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু এর জায়গায় এ প্লাস মাইনাস ডেল্টা এ, আর বিটা হবে কি বি প্লাস মাইনাস ডেল্টা বি। এবার এটাকে আমরা গুণ করব, দেখে নাও এ বি গুণ হবে, এর সঙ্গে বি গুণ হবে, তারপরে দেখে নাও প্লাস মাইনাস এ ডেল্টা বি। ওকে, প্লাস মাইনাস এ ডেল্টা বি, তারপরে দেখে নাও প্লাস মাইনাস বি ডেল্টা এ। ওকে, প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। দেখে নাও এটা বেড়ে গেছে। তা জেড ইকুয়াল টু কি এ বি। এবার একটা কাজ করবো কি দেখো না, এখানে যদি আমরা ত্রুটি নিয়ে ভাবি, ত্রুটি নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে দেখো না এটা এ বি এটা জেড। ওকে, তাহলে এটা তো বাদ চলে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো না জেড ইকুয়াল টু এ বি আছে, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে অতএব প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। ওকে, এবার দেখে নাও আমরা ত্রুটি বের করছি কি, মানে এর বা জেড এর বা বি এর ত্রুটি বের করছি। ত্রুটি হচ্ছে ডেল্টা, সেই ত্রুটিটা কি খুব নগণ্য হয়, সে ডেল্টা এ বলো আর ডেল্টা বি হয়, এগুলো কি ভেরি স্মল। ওকে, তাহলে যদি স্মল হয় সেই তাহলে তাদের গুণফলটা কী হবে নেগলেক্ট করবো, তাহলে ডেল্টা এ ডেল্টা বি নেগলেক্টেড। ওকে, তাহলে আমরা এইটাকে বাদ দিয়ে দেবো, ওকে, তাহলে আমরা পাবো কি এখানে ডেল্টা জেড ইকুয়াল টু এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা বি, আর এটা বাদ যাবে আমার। ওকে, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে এটা আমরা পেলাম। এবারে দেখুন এর ম্যাক্সিমাম যেটা, তাহলে ম্যাক্সিমাম এর অবজেক্ট ম্যাক্সিমাম এরর অফ জেড, তাহলে সেটা কত হবে দেখে নাও, তাহলে ডেল্টা জেড ইকুয়াল টু এ ডেল্টা বি প্লাস বি ডেল্টা এ। ওকে, এটা পাবো দেখে নাও। আমরা যখনই ম্যাক্সিমাম নিয়েছিলাম প্লাসটা নিয়েছিলাম, তাহলে ম্যাক্সিমামটা কী হবে, তাহলে ডেল্টা জেড ইকুয়াল টু এ ডেল্টা বি প্লাস বি ডেল্টা এ। একে আমার প্রত্যেকটাকে আমি এই যে সমীকরণ পেলাম এটাকে আমি জেড দ্বারা ভাগ করব উভয় পক্ষে। তাহলে জেড দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কী পাবো দেখে নাও, এটাকে আমি জেড দ্বারা ভাগ করব, তাহলে বা ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু এ ডেল্টা বি বাই জেড প্লাস বি ডেল্টা এ বাই জেড। এবার জেডের মান কী জানি আমরা এ বি, তাহলে এখানটা এ বি এখানে বসাবো না এখানে বসাবো, তাহলে বা ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু এ ডেল্টা বি বাই এ বি প্লাস বি ডেল্টা এ বাই এ বি। তাহলে দেখে নাও এ কাটলো বি কাটলো, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখে নাও, তাহলে বা ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু পাচ্ছি ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ। তার মানে কোনো সংখ্যা যদি আমার গুণ আকারে থাকে তাদের এরর কী হবে, ধরো তাহলে জেড ইকুয়াল টু এ বি এই আকারে, তাহলে জেডের এরর কী হবে, তাহলে ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ। এরকম যদি আরও সংখ্যা থাকে সি থাকলে, এখন সি ধরো এরকম আছে জেড ইকুয়াল টু এ বি সি ডি। ওকে, তাহলে কী হবে এর এররটা কী হবে, ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস ডেল্টা ডি বাই ডি।
ওকে, তো এই আকারে থাকবে, তাহলে এটা গুণ আকার, গুণের জন্য। সিমিলারলি যদি ডিভাইডেড থাকে ডিভিশনের ক্ষেত্রে, যদি তারা পরস্পর ভাগ থাকে, ভাগের ক্ষেত্রে একই হবে। অর্থাৎ জেড ইকুয়াল টু যদি এ বাই বি হয়, সেক্ষেত্রেও আমার একই ফর্মুলা হবে ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে যা আসছিল ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি পেয়েছিলাম, বিয়োগের ক্ষেত্রে পেয়েছিলাম ডেল্টা জেড ইকুয়াল ডেল্টা এ প্লাস ডেল্টা বি। অর্থাৎ যোগ হোক বা বিয়োগ হোক, দুটো ডেটা বা সংখ্যা যোগ থাকুক বা বিয়োগ থাকুক, তাদের ত্রুটি সর্বদা যোগ আকারে থাকবে। আর এক্ষেত্রে দেখলাম গুণের ক্ষেত্রে যেই আমরা পেলাম, যেই ত্রুটিটা পেলাম ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই, এটা ভাগ আকারে থাকলেও আমরা এইটাই পাবো। ওকে, তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে যা ত্রুটি পাবো, গুণ আর ভাগের ক্ষেত্রে একই পাবো। ওকে, তাহলে ভাগের ক্ষেত্রে করলে আমরা এটাই পাবো। আর যদি পাওয়ার থাকে সেই ক্ষেত্রে কেমন হবে? তো লাস্ট আর একটা বাকি আছে, সেটা বললেই ব্যাস আমার এররের সমস্ত থিওরি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সেটা কি? পাওয়ার। ওকে, যদি পাওয়ার থাকে, অর্থাৎ জেড ইকুয়াল টু, ধরলাম আমি সিম্পল আকারে ধরলাম প্রথমে এ স্কোয়ার, জেড ইকুয়াল টু এ স্কোয়ার ধরলাম, সেক্ষেত্রে আমরা এরর বের করতে হবে। তাহলে জেড ইকুয়াল টু এ স্কোয়ার মানে বলতে পারি জেড ইকুয়াল টু এ ইন্টু এ, জেড ইকুয়াল টু এ ইন্টু এ। তার মানে দেখে নাও, আমরা জেড ইকুয়াল টু এ বি যেমন ছিল, সেক্ষেত্রে আমরা ডেল্টা জেড বাই জেড কী পেয়েছিলাম? ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এটা পেয়েছিলাম, তাই না? তাহলে বি এর জায়গায় যদি এ থাকে, তাহলে একই জিনিস পাবো। তাহলে অতএব ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ, অর্থাৎ ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু পাচ্ছি টু ডেল্টা এ বাই এ। তার মানে কোনো সংখ্যার যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা তার সামনে হয়ে যাবে। এরকম যদি কিউব হয় 3 বার লিখবো, 4 হলে 4 বার লিখবো, অর্থাৎ এখানে যত সংখ্যা হবে। তার মানে আমরা যদি ইন জেনারেল বলতে পারি জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, ওকে, এ টু দি পাওয়ার পি, তাহলে কী হবে? ডেল্টা জেড, তাহলে এর এরর কী হবে? ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু পি ডেল্টা এ বাই, ওকে, এখানে ডেল্টা হবে ডেল্টা এ বাই এ, তাহলে এইটা হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার নর্মালি এরর বেরোবে। এবারে যদি আমি কোনো একটা সংখ্যা নিয়ে নিই, এইরকম আছে, দেখে নাও, লাস্ট এইটা হচ্ছে জেড ইকুয়াল টু পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার ওয়াই বাই জেড টু দি পাওয়ার সি। ওকে, এরকম দেওয়া আছে, মানে গুণ ভাগ সব কিছু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখুন। তাহলে অতএব এররটা কী হবে? এরর অফ জেড কী বের করবো দেখে নাও? ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু, পাওয়ার থাকলে আমি কী বলেছিলাম? পাওয়ার ছিল যখন সামনে চলে আসবে, তাহলে এক্স ডেল্টা পি বাই পি। ওকে, যেহেতু গুণ আছে, গুণ থাকলে কি বলেছিলাম? অ্যাডিশন হয়ে যাবে, যেখানে গুণ থাকলে যোগ হয়ে যাবে হবে। তাহলে প্লাস, এখানে কিন্তু প্রত্যেকটা ফর্মুলা তুমি খাতায় ভালো করে নোট ডাউন করবে, সুন্দর করে গুছিয়ে করবে, তারপরে অঙ্কতে তুমি যাবে, দেখবে খুব সহজে লাগে তোমাকে। এক্স ডেল্টা পি বাই পি প্লাস ওয়াই ডেল্টা কিউ বাই কিউ। ওকে, প্লাস যেহেতু ভাগ থাকলো, আমি বলছি গুণ আর ভাগের ক্ষেত্রে সেম হবে, তাহলে ভাগের ক্ষেত্রেও কেউ যোগ হয়ে প্লাস সি ডেল্টা, এখানে জেড আছে, এটা জেড দেবো না, এটাকে একটা কাজ করলাম আমি, যে এটাকে কোনো একটা সংখ্যা দিলাম, এম দিয়ে দিলাম, তাহলে ডেল্টা এম বাই এম। তাহলে এইটা হচ্ছে জেনারেল। যদি হাফ পাওয়ার থাকে এক্স ওয়াই সি জায়গায় যে কোনো আরবিটারি সংখ্যা, পয়েন্ট থাকতে পারে 0.5, 0.2, 0.1, 1/2, -1/2, 3, 4, যা ইচ্ছা তুমি যে কোনো পাওয়ার ধরতে পারো, বা রুটে 1/3 আছে, যা ইচ্ছা হতে পারে, সেই পাওয়ারটা শুধু সামনে গুণ হয়। খুব সহজ, দেখে নাও, কোনো মানে এখানে কোনো আলাদা করে ব্যাপারটাও চিন্তা ভাবনা করতে হলো না, ডাইরেক্ট যেটা পাওয়ার থাকবে সেটা সামনে দিয়ে ডেল্টা পি বাই পি, ওয়াই সামনে রেখে ডেল্টা কিউ বাই কিউ প্লাস সি দিয়ে ডেল্টা এম বাই এ, ব্যাস এই হচ্ছে আমার কনসেপ্ট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এই থিওরির লাস্ট আর একটা অঙ্ক করাবো তোমাদের, সেই অঙ্কটা দেখে নাও, তোমাদের এনসিইআরটি বইয়ে দেখবে 2.12 এই অঙ্কটা আছে। অঙ্কটা কি দেখে নাও? দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এল বাই জি। মেজার ভ্যালু অফ এল ইজ 20 সেন্টিমিটার, নোন টু 1 মিলিমিটার অ্যাকুরেসি। অর্থাৎ
20 সেন্টিমিটার মেজারমেন্ট করতে 1 মিলিমিটার এরর হচ্ছে। ওকে, এটা বলেছে। অ্যান্ড টাইম অফ 100 অসিলেশন অফ দ্য পেন্ডুলাম ইজ ফাউন্ড টু বি 90 সেকেন্ড ইউজিং এ রিস্ট ওয়াচ অফ 1 সেকেন্ড রেজলিউশন। অর্থাৎ 1 সেকেন্ড রেজলিউশনে 90 সেকেন্ডে মানে হচ্ছে 100টাও আমার অসিলেশন, তার পার অসিলেশনের জন্য আমরা বের করতে পারি 1/90 সেকেন্ড হয়ে যাবে এটা। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি ইন দ্য ডিটারমিনেশন অফ জি, জি এর মান বের করার সময় অ্যাকুরেসিটা কত হবে, অর্থাৎ এখানে পার্সেন্টেজ অফ এররটা বের করতে বলেছে। কি কি বলে যদি এখানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এই অঙ্কটার। এখানে প্রবলেমটা দেখে নাও কী বলেছে এটা। এখানে বলছে টি ইকুয়াল টু বলেছে টি ইকুয়াল রুট অফ 2 পাই রুট অফ এল বাই জি। ওকে, এটা বলে দিচ্ছে। এল মেজারমেন্ট করার সময় কী হয়েছিল, এরর হয়েছে। এররটা কী হয়েছে দেখে নাও, যে 20 সেন্টিমিটার মেজারমেন্ট করতে গেলে এরর কত হচ্ছে 1 মিলিমিটার। ওকে, 1 মিলিমিটার, অর্থাৎ ডেল্টা এল 1 মিলিমিটার। ওকে, 1 মিলিমিটার মানে বলতে পারি কি 0.1 সেন্টিমিটার। তার মানে এখানে এল হচ্ছে কত আমার 20 সেন্টিমিটার, আর ডেল্টা এল হচ্ছে 1 মিলিমিটার 0.1 সেন্টিমিটার। জিটা দেখে নাও, জিটা বের করতে বলছে, টিটা বলেছে, টিটা হচ্ছে কি, টিটা 1 সেকেন্ডের জন্য কত এরর হচ্ছে টাইমটার, ডেল্টা টি হচ্ছে 90 সেকেন্ড পাচ্ছি। ওকে, এখানে হচ্ছে ডেল্টা টি হচ্ছে 1 সেকেন্ড। ওকে, ডেল্টা টি 1 সেকেন্ড রেজলিউশনের জন্য এখানে টিটা হচ্ছে কি 90 সেকেন্ড 100 অসিলেশনের জন্য। অর্থাৎ আমাকে টি ইকুয়াল টু কোথাও ডেল্টা টি মানে নর্মালি আমার ক্যাপিটাল টি ইকুয়াল স্মল টি বাই এন করতে হবে। সেখান থেকে দেখবে আমি পেয়ে যাবো এখানটায় যে ডেল্টা টি বাই টি ইকুয়াল টু স্মল ডেল্টা টি বাই টি হয়ে যাবে এটা। তাহলে এখানে আমি যদি এটা ফর্মুলাটা নিয়ে আসি, জি এর মান বের করতে বলছে, অর্থাৎ ডেল্টা জি বাই জি ইকুয়াল টু কোশ্চেন মার্ক পার্সেন্টেজে। তাহলে বলতে পারি কি টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই। ওকে, 4 পাই এল বাই জি। ওকে, টি স্কোয়ারে 4 পাই, তাহলে জি ইকুয়াল টু বলতে পারি যে 4 পাই ইন্টু এল বাই টি স্কোয়ার। এবারে এররের সময় কী হবে, এররের সময় আমার ধ্রুবকগুলো থাকবে না, তাহলে এখান থেকে বলতে পারি ডেল্টা জি বাই জি ইকুয়াল টু ডেল্টা এল বাই এল। ওকে, ডেল্টা এল বাই এল প্লাস টি স্কোয়ার আছে 2 ডেল্টা টি বাই টি। তাহলে ইকুয়াল ডেল্টা এলটা কত আছে দেখো 0.1 বাই এলটা হচ্ছে কত 20। ওকে, 20 সেন্টিমিটার প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি হচ্ছে 1/90। ওকে, 1/90 হয়ে যাবে, কারণ 90 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে এখানে দেখানো পয়েন্টে যদি তুলে দিই, এখানে হচ্ছে কত হয়ে যাবে 100 হয়ে যাবে, তাহলে এখানে 10 হয়ে যাবে, তাহলে 1/200। ওকে, 200 প্লাস 2/90। ওকে, 2/90 হয়ে যাবে এটা। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করে এটা আসবে দেখবে 0.027। তাহলে যে পার্সেন্টেজে নিয়ে চলে যায়, তাহলে ডেল্টা জি বাই জি ইন্টু 100। ওকে, তাহলে কত হবে 0.027 ইন্টু 100%, তাহলে কত আসবে দেখো 2.7% বা অ্যাপ্রক্স এটা বলতে পারি কি 3%, এটা এরর আসবে। তাহলে দেখুন অঙ্কটা আরেকবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাকে এটা বলে দিচ্ছি, এখানে বলছে লেন্থটা বলছে 20 সেন্টিমিটার, আর অ্যাকুরেসি বা এখানে ত্রুটি হচ্ছে কত ডেল্টা এল ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। সেখানে বলছে 100 অসিলেশনের জন্য যে অসিলেশন সময় লেগেছে কত 90 সেকেন্ড। ওকে, 90 সেকেন্ড বলছে। তার ডেল্টা টি হচ্ছে কি 1 সেকেন্ড রেজলিউশন বলে দিচ্ছে। সেখানে টি কিন্তু আমরা টি বাই এন বলতে পারি, এন হচ্ছে নাম্বার অফ অসিলেশন, কতবার ঘুরেছে। তাহলে 90 সেকেন্ডের জন্য কবার হয়েছে সেটা আমরা করতে পারি এখানটায়। বা যদি আমরাকে এটাকে এররে কনভার্ট করতে চাই, তাহলে দেখে নাও যদি আমার টি ভালো করে দেখে নাও, যদি আমার যে টি বাই এন হয়, তাহলে ডেল্টা টি করলে ডেল্টা টি বাই এন আর টি বাই এন, তাহলে এই এন কেটে যাবে, তাহলে আমরা পাবো কি ডেল্টা টি বাই টি, তাহলে এইটারই মান আমরা এখানে পেয়ে যাব। তাহলে সেটাই বসেছি 1/90 বসিয়ে দিয়েছি, 90 সেকেন্ড বলেছে এখানে। আর যেহেতু স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার থাকলে কী হবে, এটা পাওয়ার হিসেবে চলে আসে ডেল্টা টি বাই টি। তাহলে এখানে যদি ক্যালকুলেট করবে প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন সলভ করবো সেখানেও এটা ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এবার ক্যালকুলেট করে 0.027 আসবে, সাথে পার্সেন্টেজে যদি নিয়ে আসে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3%-এর মতো এরর আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে তোমাদের এরর সম্পর্কে ডিটেলসে কনসেপ্টটা দিলাম, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি এররের উপর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের আলোচনা করব, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার করার পর
এইগুলো কিভাবে পরীক্ষায় আসে, কিভাবে কোশ্চেন আসে, সেটা কিভাবে সলভ করতে হয় তার ডিটেলস নিয়ে আলোচনা করবো। ওকে, তার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।